আসসালামু আলাইকুম। প্যানেল কোডের আজকের দিনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন, এবং সবাই যারা যুক্ত আছেন প্রায় 30 জন, সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। সবাই একটি করে শেয়ার করে দিবেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে সবাই একটা করে শেয়ার করে দিবেন। আমরা এখন আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনাগুলো হচ্ছে স্টলেন প্রপার্টি কি, স্টলেন প্রপার্টি সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা, জালিয়াতি এবং মানহানি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে। আমি আপনাদেরকে বলবো সবাই একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। সবাই বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ার করে দিবেন প্লিজ। সবাই একটা করে শেয়ার করে দিবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, প্যানেল কোডের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত আছি আপনাদের সাথে। যারা যুক্ত আছেন শেয়ার করে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্যানেল কোডের এটাই হয়তো শেষ ক্লাস পরীক্ষার আগে আপনাদের। এখন আমরা আলোচনা করব স্টলেন প্রপার্টি, চোরাই মাল। তারপরে আমরা আলোচনা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা। আমরা আলোচনা করব এখান থেকে আরো আলোচনা করব জালিয়াতি, মানহানি। আমরা এই টপিকসগুলোর বেসিকটা জেনে নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ জাকির হোসেনকে শেয়ার দেওয়ার জন্য, শাহজাহান সাহেবকে, শরীফ আল মামুন ভাই যুক্ত আছেন জালালিতে শেয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়েছেন। আমরা আজকের এই দ্বিতীয় সেশনে প্যানেল কোডের শেষ ক্লাসে আমরা এই টপিকসগুলো আলোচনা করার পাশাপাশি, এই বিষয়গুলো বেসিক জানার পাশাপাশি আমরা প্যানেল কোড থেকে গুরুত্বপূর্ণ একটা সাজেশন প্রদান করব আপনাদের উদ্দেশ্যে। যেহেতু হাতে সময় কম, কিভাবে আপনি দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% কমন পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি। মাহিদুল হক চাপল যুক্ত আছেন, ওয়ান্ডারফুল ক্লাস স্যার, অসংখ্য ধন্যবাদ। শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমি আবারও যুক্ত আছি অ্যাডভোকেট আশরাফুল আলম। সালাম নেবেন সবাইকে, ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আমরা দু একটি কথা বলে নেই, অনেকেই যুক্ত হয়নি, এখনো যুক্ত হয়ে নেক। যে কথাটি বলবো, আপনারা প্যানেল কোডের সূচিপত্রগুলো আজকে রাতের মধ্যেই সবাই শেষ করবেন। সূচিপত্র মানে প্রশ্নের সূচিপত্রের কথা বলতেছি। বিগত সালে বার এবং বিজিএস পরীক্ষার যে সকল সূচিপত্রগুলো আছে, প্রশ্নের সূচিপত্রগুলো, প্রত্যেকটা প্রশ্ন একবার পড়বেন, প্রবলেমেটিক প্রশ্নগুলো পড়বেন। পড়ার পাশাপাশি কি করবেন, প্রবলেমেটিক প্রশ্নগুলো পড়ার পাশাপাশি নিজে নিজে চিন্তা করবেন যে এই প্রশ্নটির উত্তর আমি কোন ধারা থেকে করব। যদি ওকে হয়ে যায়, নো প্রবলেম, ঠিক আছে, আপনি সেই প্রশ্নগুলো ঠিক চিহ্ন দিয়ে নেবেন। তারপরে দেখা যাচ্ছে, তারপরে কি করবেন, যে প্রশ্নগুলো আপনার মনে হচ্ছে কনফিউশন, পারেন না, সেগুলো আবার সমাধানটা দেখে নেবেন। এই মুহূর্তে কোনো নতুন পড়া পড়বেন না, যাই পড়ে আসছেন এমসিকিউর জন্য আপনি যে পড়াটুকু পড়ছেন, সেই পড়াটুকুই বারবার এমসিকিউ স্টাইলে রিভিশন দিয়ে যাবেন। ওকে, সাদিয়া হক যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা চোরাই মাল মানে স্টলেন প্রপার্টি পড়ব।
প্রথমেই আমরা চুরাই মাল পড়ব। দেখেন চুরাই মালের সংজ্ঞা কোথায় দেওয়া আছে। চুরাই মালের সংজ্ঞা কোথায় দেওয়া আছে কমেন্ট করবেন, দেখি পারেন কিনা। চুরাই মালের সংজ্ঞা 410 ধারাতে দেওয়া আছে। 410 স্টলেন প্রপার্টি বা চুরাই মাল। চুরাই মাল, চুরির সাথে এটা প্রশ্ন আসতে পারে, চুরাই মালের সংজ্ঞা দিন, চুরাই মালের শাস্তি কোথায়। এখন চুরাই মাল কোনগুলো, আমাদেরকে 5টি, দেখেন 5টি উপায়ে প্রাপ্ত সম্পত্তি, 5টি সম্পত্তি এখানে চুরাই মাল বলে গণ্য হবে। 5টি সম্পত্তির কথা বলা হচ্ছে। 1 নাম্বার কি, চুরির মাল তো চুরাই মাল হবে, এটা স্বাভাবিক। চুরির মাল এটা তো অবশ্যই চুরাই মাল। তারপরে দেখেন এক্সটর্শনের মাধ্যমে, মানে বলপূর্বক গ্রহণের মাধ্যমে যে সকল সম্পত্তি, বলপূর্বক গ্রহণের মাধ্যমে যে সকল সম্পত্তি অর্জন হয় সেগুলোকে স্টলেন প্রপার্টি বলে। তারপরে দেখেন দস্যুতা বা রবারির মাধ্যমে, দস্যুতার মাধ্যমে মালামাল। এবং 4 নাম্বার হচ্ছে অপরাধমূলক ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মাধ্যমে, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। এই যে অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মাধ্যমে অর্জিত যে সকল সম্পত্তি আছে সেই সকল সম্পত্তিকে চোরাই মাল বলা হয়। সর্বশেষ যদি বলি বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে যে সকল সম্পত্তি আদায় হয়। তাহলে দেখেন আমরা এইটুকু দেখেন না, এইটুকুর মধ্য থেকে কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে যে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, তারপরে হচ্ছে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে। সো যারা যুক্ত আছেন পরবর্তীতে সবার কাছে অনুরোধ, বিভিন্ন গ্রুপে আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা আলোচনা করার পাশাপাশি ক্লাসের শেষে আপনাদের জন্য স্পেশাল একটা সাজেশনের ব্যবস্থা রয়েছে, স্পেশাল সাজেশন প্রদান করব। তো দেখেন 5টি সম্পত্তি কি, চুরাইকৃত মাল, এটা স্টোলেন প্রপার্টি, বলপূর্বক গ্রহণের মাধ্যমে যে সকল মালামাল, এটাও কেউ বলে স্টোলেন প্রপার্টি, দস্যুতার মাধ্যমে মাল, এটাও, এবং অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এগুলোও কেউ বলা হয়, কি বলা হয়, স্টোলেন প্রপার্টি বা চুরাই মাল। এখন চুরাই মালের শাস্তি হচ্ছে 411 ধারা। সবাই কমেন্ট করেন শাস্তি কত ধারায়। শাস্তি 411 ধারায়। শাস্তি কত, 3 বছর। 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এখন এই যে চুরির মাল যার কাছে পাওয়া যাবে সেই কিন্তু এই অপরাধে দোষী সাব্যস্ত হবে। দস্যুতা, বলপূর্বক গ্রহণ, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, এই সম্পত্তিগুলো যার কাছে পাওয়া যাবে, এই সম্পত্তিগুলো যার নিকট পাওয়া যাবে তাকে কি বলবো, সেই হচ্ছে স্টোলেন প্রপার্টির অপরাধে, তিনি স্টোলেন প্রপার্টি রাখার অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাকে শাস্তি দেওয়া যাবে কত, 411 ধারাতে যে বিষয়টা বলছে, 411 ধারাতে বলছে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। দেখেন এখানে কি ডাকাতি আছে, ডাকাতি নাই, তাহলে ডাকাতির মালামালের শাস্তি কোথায়। যদি কেউ ডাকাতি করে, এই ডাকাতির মালামাল শাস্তি হচ্ছে 412 ধারাতে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে ডাকাতির মাল কিন্তু স্টোলেন প্রপার্টি না। ডাকাতির মাল দেখেন 412 ধারাতে বলা হচ্ছে ডাকাতি অনুষ্ঠানের মাধ্যমে যে চুরাই মাল অসাধুভাবে গ্রহণ করা, ডাকাতির মালামালের শাস্তি কিন্তু 412 ধারাতে বলা আছে। তবে স্টোলেন প্রপার্টির শাস্তি কিন্তু 3 বছর 411 ধারাতে। কোনগুলো স্টোলেন প্রপার্টি এটা যদি জানা থাকে আপনি কিন্তু এখানে উত্তর করতে পারবেন। যদি প্রবলেমেটিক প্রশ্ন হয় তবুও কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, উত্তর করতে পারবেন। প্রবলেমেটিক প্রশ্ন হলেও এখানে আপনি সহজেই উত্তর করতে পারবেন। সো দেখেন আবার বলি, চুরির মাল, বলপূর্বক গ্রহণের মাল, দস্যুতার মাল, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, এই 5 প্রকার সম্পত্তি চুরাই মাল বলে গণ্য হবে এবং এইগুলো যার নিকট পাওয়া যাবে তার শাস্তি হচ্ছে 411 ধারাতে 3 বছর অর্থদণ্ড।
ডাকাতির মাল কিন্তু এখানে স্টোলেন প্রপার্টি 410 ধারাতে নাই। তাহলে 410 ধারাতে নাই, ডাকাতির শাস্তি আলাদা। ডাকাতির মালামালের শাস্তি হচ্ছে 412 ধারাতে যাবজ্জীবন অথবা 10 বছর এবং অর্থদণ্ড। তাহলে এখান থেকে প্রশ্ন হলে পারবেন না, এগুলো জেনে নেন, এগুলো জেনে নেন। এখন দেখেন একই সাথে কি স্টোলেন প্রপার্টি এবং চুরির দায়ে চুরাই মাল গ্রহণ এবং চুরি মানে হচ্ছে 379 এবং 411 ধারায় একই সাথে কি শাস্তি দেওয়া যাবে? এরকম প্রশ্ন বিগত সালে হয়েছে। এরকম স্যার দ্বন্দ্ব একই দেখলাম, ডাকাতি করা এবং ডাকাতির মাল রাখা একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এখন এরকম প্রশ্ন হয়েছে, আমি কিছু প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি মামলায় একজন অভিযুক্তের বিরুদ্ধে দ্য পেনাল কোডের 379-411 ধারায় চার্জ গঠিত হয়। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে 379 ধারায় 2 বছর সশ্রম কারাদণ্ড এবং 411 ধারায় 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করলেন। উক্তরূপ কারাদণ্ড ঠিক হয়েছে কিনা আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে এই যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি মামলায় একজন অভিযুক্তের বিরুদ্ধে 379-411 ধারায় এখানে আদালত চার্জ গঠন করলেন এবং চুরির জন্য তাকে শাস্তি দিলেন 2 বছর, সম্পত্তি রাখার জন্য স্টোলেন প্রপার্টি রাখার জন্য তাকে শাস্তি দিলেন 6 মাস। এই যে শাস্তি, এই শাস্তিটুকু বৈধ কি না, দেখেন এইটুকু বুঝতে পারলেই প্রবলেমেটিক প্রশ্ন হয়ে যায়, এখান থেকে উত্তর করা সহজ হয়ে যাবে। তো একটি মামলায় যদি স্টোলেন প্রপার্টি রাখার অভিযোগে এবং চুরির দায়ে 2টি ধারায় চার্জ গঠন হয়, এটা বৈধ কিনা, বা একই ধারায় তাকে শাস্তি দেওয়া এটাই বৈধ কিনা। 379 এবং 411 একই সাথে শাস্তি দেওয়া যাবে না, কারণ চুরির কাছে চোরাই মাল থাকবে, এটাই স্বাভাবিক। এমডি রুহুল আমিন, ভেরি গুড, চমৎকার এমডি রুহুল আমিন, ভেরি গুড। তাহলে উত্তর কি পারবেন না, এটাই হচ্ছে মূল বিষয়। এখন দেখেন একই সাথে ডাকাতি যদি প্রশ্ন হয়, একই সাথে 395 ধারা যোগ 412 ধারায় শাস্তি দেওয়া যাবে কি? এটা কি হবে বলেন তো? আদালত ডাকাতির জন্য তাকে 395 ধারায় চার্জ গঠন করলেন এবং ডাকাতির মালামাল তার নিকট রাখার জন্য 412 ধারায় 395 ধারায় চার্জ গঠন করলেন, 412 ধারায় চার্জ গঠন করলেন। এই চার্জটা বৈধ কিনা এবং শাস্তি দিলে এটা বৈধ হবে কিনা এটা বলেন তো। আমরা তো স্টোলেন প্রপার্টি চুরি এটা জানলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে যদি শাস্তি হয়, ওই প্রশ্নটা না এসে এই প্রশ্নটাও তো আসতে পারে। তখন বলবেন যে স্যার তো পড়াইছিল স্টোলেন প্রপার্টি চুরি, এখন কি এটা কি হবে, এটা কি হবে, এটা হবে কিনা দেখেন। এমডি মিলন, না এটাও দেওয়া যাবে না। ভেরি গুড, তাহলে বুঝে ফেললেন যার যে চুরি করেছে তার নিকট চোরাই মাল থাকবে, এটাই স্বাভাবিক। যে ডাকাতি করেছে তার নিকট ডাকাতির মালামাল থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এই শাস্তিগুলো যদি একত্রে করে দেওয়া হয় সেটা বৈধ হবে না। উত্তর দিয়ে দিবেন সুন্দর করে গুছিয়ে। ওকে, 2টা ধারা একসাথে চার্জ গঠন করলে বা শাস্তি দিলে বৈধ হবে না। হ্যাঁ ঠিক আছে, ওকে। রায়হান কবির যুক্ত আছেন, ভেরি গুড। রায়হান কবিরের জন্য শুভকামনা জানাচ্ছি। সামিরা মল্লিক যাবে, সামিরা মল্লিক যাবে না, হ্যাঁ যাবে না। তো আমরা স্টোলেন প্রপার্টি চোরাই মালের সম্পর্কে জানলাম। নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা, এই প্রবলেমেটিক প্রশ্নটা একটু বলবো। নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা বলেন তো দেখেন। নিজের সম্পত্তি কি, নিজের সম্পত্তি ধরেন আমার একটা মোবাইল ফোন, আমার একটা মোবাইল, ঠিক আছে, এটা আমার একটা মোবাইল, এটা আমি মেকারের কাছে মেরামতের জন্য দিলাম, মেরামত করার জন্য দিলাম।
এখন আমি যখন এই মোবাইলটা মেরামত করার জন্য দিলাম, তাহলে তিনি যদি মেরামত করেন তাহলে তো তাকে আমার একটা নির্দিষ্ট ফি দিয়ে আমার এই মোবাইলটা নিয়ে আসতে হবে, তাই না? এখন আমি ফি দেব না এইটা চিন্তা করে কি করলাম, তার অগোচরে এই যে মোবাইল মেরামত যে করেছেন, মেকার যাকে বলা হয়, মেকার বা মিস্ত্রি, হ্যাঁ, এই মেকারের অনুমতি ব্যতীত তার দোকান থেকে আমার মোবাইল, কিন্তু এটা আমার মোবাইল যখন আমি মেরামত করার জন্য দোকানদারের নিকট মেরামত করার জন্য দিলাম, তখন মেকার বা দোকানদারের অনুমতি ব্যতীত টাকা যেন না দিতে হয়, সেটা যেন না দিতে হয়, সেই কারণে মোবাইলটা চুরি করে নিয়ে আসলাম। নিজের সম্পত্তিও এখানে চুরি বলে গণ্য হবে। নিজের সম্পত্তি, এই উদাহরণটা দিয়ে দিবেন, নিজের সম্পত্তিও এখানে চুরি বলে গণ্য হবে। হ্যাঁ, ওকে, তাহলে নিজের সম্পত্তিও চুরি করা যায়। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা এখন চলে যাব কোথায়? পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। ডিসঅনেস্টি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা কোথায় আছে, শাস্তি কোথায় আছে? দেখি কে পারেন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কোথায় আছে কমেন্ট করবেন। এর সংজ্ঞাটা কোথায় আছে, ধারার বেজিকটা জানা আছে কিনা, এটাই হচ্ছে আমার মূল বিষয়। এগুলো নিয়ে অনেক পড়িয়েছি আপনাদের, অনেক। কোথায় ধারার সংজ্ঞা, কোথায় মিলন বলছেন 403, শাস্তি কোথায়? সংজ্ঞা 403-এ পেয়ে গেলাম, শাস্তি কোথায় হবে বলেন? যাই নিজের সম্পত্তি অন্যের কাছে রেখে তার অসম্মতি নিয়ে আসতে চুরি হয়ে যায়। শাহজাহান সাহেব, ধারা 403-এ হচ্ছে সংজ্ঞা, শাস্তি কোথায় বলবেন? শরীফ খান রকি বলছেন না, শাস্তি এবং সংজ্ঞা একই ধারে, একটি ধারাতে আছে, সেটা শাস্তিও 403-এ, সংজ্ঞাও 403-এ। রকি, হ্যাঁ, যে ভুল করবে আমি তাকেই দেখতে চাচ্ছিলাম। 403-এর সংজ্ঞা, 403-এর শাস্তি, দুটাই বলা হয়েছে। এখন অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের উপাদানগুলো কি কি? উপাদানগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে উপাদান কি? তাহলে উপাদানগুলো কি? অন্যের সম্পত্তি হতে হবে, অসাধুভাবে কি করতে হবে? অসাধুভাবে কি করতে হবে? আত্মসাৎ করতে হবে, আত্মসাৎ, এবং অস্থাবর সম্পত্তি হতে হবে। হ্যাঁ, এটা কি অস্থাবর স্থাবর দুই ক্ষেত্রে প্রযোজ্য কিনা একটু বলেন তো দেখি। অস্থাবর সম্পত্তি হতে হবে, অস্থাবর। তাহলে দেখেন 403 ধারাতে মূল বেসিকটা হচ্ছে উপাদানগুলো যদি বলি, হ্যাঁ, অন্যের কোনো সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করলে অস্থাবর সম্পত্তি, তাহলে অন্যের অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করলে, নিজের ব্যবহারে প্রয়োগ করলে সেটা হয়ে যাবে, কি হয়ে যাবে? কিছু সময়ের জন্য যদি এটা করা হয় তবুও কিন্তু, কিছু সময়ের জন্য যদি করেন, কিছু সময়ের জন্য যদি এটা করা হয় তবুও কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরেন, আপনি উদাহরণ, যেমন ধরেন, হ্যাঁ, অস্থাবর, সাদিয়া হক আবারও যুক্ত হয়েছেন আমাদের সাথে। যেমন ধরেন একটা উদাহরণ, ব্যাংকে আপনি টাকা তুলতে গেলেন, ব্যাংকে যখন টাকা তুলতে গেলেন, আপনি 10,000 টাকা তুললেন, 10,000 টাকা তুললেন, ভুলে দেখা যাচ্ছে আপনাকে 1,000 নোট একটা বেশি দিয়ে দিছে ম্যানেজার। ব্যাংকে যখন টাকা তুলতে গেলেন, ম্যানেজার 10,000 টাকা দেওয়ার সাথে সাথে আপনাকে ভুলে 1,000 টাকা বেশি দিছে। এখন আপনি গণে দেখলেন, ওই টাকাটা গণে দেখলেন যে 11,000 টাকা। আপনি ব্যাংকে গেছেন কত টাকা? 10,000 টাকা তোলার জন্য। এখন আপনি কি করলো, ব্যাংকের মালিক আপনাকে, মানে ব্যাংকের যে কর্মকর্তা বা ম্যানেজার, তিনি আপনাকে টাকা দিলেন, ভুলে 1,000 টাকা বেশি দিয়ে দিলেন। আপনি গণলেন, দেখলেন যে এখানে 11,000 টাকা, তাহলে 1,000 টাকা বেশি আসছে।
এখন এটা জানার পরেও আপনি যদি ব্যাংকে টাকাটা ফেরত না দেন, নিজের ব্যবহার করেন, এটাই হয়ে যাবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। কথাটা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটি হয়ে যাবে সম্পত্তি আত্মসাৎ। এখন দেখেন, আপনি রাস্তা দিয়ে চলাচল করার সময় 5,000 টাকা পেলেন, রাস্তায় কুড়িয়ে পেলেন। এখন রাস্তায় কুড়িয়ে পাওয়ার পরে আপনি এটা কাউকে বললেন না, মালিককেও খুঁজে বের করলেন না। মালিককে খুঁজে না বের করেই যদি আপনি সেটা নিজের ব্যবহারে পরিণত করেন, নিজে ব্যবহার করেন, এটাই অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। আরো কিছু উদাহরণ দেখেন, আমি বলে দিচ্ছি। কোনো মৃত ব্যক্তির দানপত্রের নির্বাহক, দানপত্রে তাকে যেভাবে সম্পত্তি বন্টনের কথা দেওয়া হয়েছে তা ভঙ্গ করে সে এই সম্পত্তি আত্মসাৎ করলো। এখানে অপরাধমূলক, সরি এটা না, আচ্ছা, সি এর সম্পত্তি সরল মনে সি এর দখল হতে নিয়ে যায়, এই বিশ্বাসে যে তার ওই সম্পত্তি, এই চুরির জন্য অপরাধী হবে না। কিন্তু তিনি যখন এটা নিয়ে গেছেন, সরল মনে নিয়ে যাওয়ার পরেও যখন তিনি নিজের ব্যবহার করতেছেন, তখন কিন্তু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হয়ে যাবে, কারণ এটা কিন্তু তার সম্পত্তি না, এটা অন্যজনের সম্পত্তি। মাশাআল্লাহ, সুন্দর ক্লাস। মিতা ইসলাম, আচ্ছা, হ্যাঁ, নিজের ব্যবহারে প্রয়োগ করলে তাহলে 403 শাস্তি, 403 সংজ্ঞা। 403 হ্যাঁ কি আছে? ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টির শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে, দেখেন, 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড। তাহলে 2 বছর শাস্তি হতে পারে, ঠিক আছে? 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। 400 কোথায় আছে? ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের সংজ্ঞা কোথায় আছে বলেন? এটা গুরুত্বপূর্ণ। এবার আপনাদের এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। কোথায় সংজ্ঞা? সংজ্ঞা কোথায় আছে? সংজ্ঞা কোথায় আছে? ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট 405। ভেরি গুড। বিপ্লব সারথী মজুমদার জুয়েল 405-এ যুক্ত আছে এটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এখানে দেখেন, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বলতে কি বোঝায়? সংজ্ঞাটা কোথায় আছে? সংজ্ঞাটা সম্পর্কে আমাদের জানতে হবে। 406 এর শাস্তি, 405-এর সংজ্ঞা, 406-এর শাস্তি। 406-এর শাস্তি কোথায়? শাস্তি কিন্তু 406। আমরা কিন্তু 406-এর মামলাগুলো অনেক করে থাকি। এরকম 406, 420 এই 2টা ধারার মামলাগুলো কিন্তু আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে অনেক মামলা হয়ে থাকে। আপনি যখন আইনজীবী হবেন তখন কিন্তু এই মামলাগুলো অনেক ফেস করবেন। 406 এবং 420 ধারার বিশ্বাসভঙ্গ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, এই 2টা মামলা বেশি হয়ে থাকে। হ্যাঁ, তো এটা সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে। 405-এর শর্তগুলো কি কি, সংজ্ঞাটা কি দেখেন। কোনো ব্যক্তি, দেখেন, সম্পত্তি আত্মসাৎ যখন দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক হয় তখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন কি করে? তখন অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বলে। বিশ্বাসটা কি দেখেন, বিশ্বাসের আধিপত্য হয়ে আপনি বিশ্বাস আছে, দেখেন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির ধরেন বন্ধু, তাহলে তার একটা সরল বিশ্বাস, কি বিশ্বাস? এখানে থাকতে হবে সরল বিশ্বাস। তাহলে এ এবং বি তারা হচ্ছে পরস্পর একজন বন্ধু, পূর্ব পরিচিত, তাদের মধ্যে কিন্তু সরল বিশ্বাস থাকাটাই স্বাভাবিক। এখন এ কি করলো? এই বিশ্বাসে তার নিকট 10,000 টাকা গচ্ছিত রাখলো। কি রাখলো? গচ্ছিত। এখন এ কি করলো?
এই যে 10,000 টাকা যখন গচ্ছিত রাখলো কার নিকট? বিয়ের নিকট। কিসের মাধ্যমে? কিসের জন্য? সরল বিশ্বাস। এখন তিনি দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, তিনি কি করলেন? এই টাকাটা আত্মসাৎ করলেন। তখন তিনি কি করলেন? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের দায়ে এখানে অভিযুক্ত। তাহলে সংজ্ঞাটা কোথায় আছে? সংজ্ঞাটা আছে 405 ধারাতে। সংজ্ঞাতে কি বলছে? যে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তির উপর ন্যস্ত হয়ে বা সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয়ে অসাধুভাবে সেই সম্পত্তি আত্মসাৎ করে বা নিজে ব্যবহার করে, অথবা অনুরূপ দায়িত্ব যেভাবে সম্পন্ন করতে বলা হয়েছে সেইভাবে সম্পন্ন না করে, তাহলে নিজে ব্যবহার করলে তাহলে সেটা হয়ে যাবে বিশ্বাস ভঙ্গ। সরল বিশ্বাস থাকতে হবে। তাহলে এই যে আমরা উপাদানগুলো যদি দেখি, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, মূল কথাটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন বিশ্বাস ভঙ্গ করে, বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সম্পত্তিটা আত্মসাৎ করে, তখন তাকেই বলা হয় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। তাহলে শর্তগুলো কি কি আমাদের জানতে হবে। শর্তসমূহ এই জায়গা থেকেই প্রশ্ন হতে পারে। শর্ত কি? একটা বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসের ভারপ্রাপ্ত হয়ে, বিশ্বাসের বিশ্বাসের ভারপ্রাপ্ত হয়ে বা আধিপত্যের মাধ্যমে, হ্যাঁ, এটা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসটা হতে হবে অবশ্যই সরল বিশ্বাস। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কি করবে? একটা সরল বিশ্বাস স্থাপনের মাধ্যমে এটা করবে। এটা হতে পারে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি। এটা অসাধুভাবে করতে হবে, অসাধুভাবে আত্মসাৎ করা অথবা নিজে ব্যবহার করা, এগুলো হচ্ছে শর্ত। আমাদের খেয়ানত, আমানতের খেয়ানত 405 ফাইজুন চমৎকার উক্তি। আমানতের খেয়ানত করা, এক কথায় মনে রাখবেন 405। শাস্তি কোথায়? শাস্তি 406। শাস্তি কত বলেন তো? 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এটা কিন্তু জামিন অযোগ্য ধারার অপরাধ, এটা কিন্তু জামিন অযোগ্য ধারার একটা অপরাধ। হ্যাঁ, এটা মনে রাখবেন, নন ভেলুয়েবল সেকশন। এটা কিন্তু জামিন অযোগ্য, যে আমানতের খেয়ানত করা, এটা জামিন অযোগ্য অপরাধ। ওকে, মনে রাখবেন। এখান থেকে আরো কিছু প্রশ্ন পড়ে নেবেন। যেমন ধরেন 407-এ আছে বাহক মানে বাহক বুঝেন না? দেখা যাচ্ছে আপনি রহিমকে দিয়ে আপনার পিতার নিকট 10,000 টাকা পাঠাইছেন, তিনি সেটা না দিয়ে নিজেই ব্যবহার করলো। বাহকের মাধ্যমে এটার শাস্তি কিন্তু তখন 7 বছর হয়ে যাবে। এই বিশ্বাসটা যদি কেউ ভঙ্গ করে, 407 ধারাতে মনে রাখবেন 7 বছর, 406 ধারাতে 3 বছর, 407 ধারাতে 7 বছর। এখন দেখেন, কেরানি বা চাকর কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে, কেরানি বা চাকরের কাছে আপনি টাকা রাখলেন, সে সেটা বিশ্বাস ভঙ্গ করলো, এটাও 7 বছর 408 ধারাতে। 409 ধারাতে দেখেন সরকারি কর্মচারী আছে না, অথবা ব্যাংকের যে কর্মচারী, তারা যদি টাকা আত্মসাৎ করে, কারণ ব্যাংকের কর্মচারীদের কাছে কোটি টাকা থাকে, ওটা যদি তারা আত্মসাৎ করে 409 ধারাতে যাবজ্জীবন অথবা সর্বনিম্ন 10। হ্যাঁ, এগুলো এই যে শাস্তিগুলো মনে রাখবেন। 406, 7, 8, 9, 406, 7, 8, 9, 406 মনে রাখবেন, 406-এ 3 বছর, 407-এ 7 বছর। চাকর মানে বাহক 408-এও 7 বছর। চাকর বা বৃত্ত মনে রাখবেন, চাকর বা বৃত্ত। 409-এ হচ্ছে ব্যাংকার বা সরকারি কর্মচারী যদি আত্মসাৎ করে, তখন হয়ে যাবে যাবজ্জীবন অথবা 10 বছর এবং অর্থদণ্ড। ঠিক আছে? প্রশ্ন এইগুলো মনে রাখবেন। স্যার, চুরির শাস্তির সাথে শেয়ারির মিলে যায়,
চুরির শাস্তির সাথে এটা মিলে যায়। হ্যাঁ, মহারায়, বহুয়ারায়, চমৎকার। হ্যাঁ, মিলে যেতে পারে। মহারায় বলছেন চুরির শাস্তির সাথে এটা মিলে যেতেই পারে। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসে সবাই থাকবেন শেষ পর্যন্ত। আমরা কিন্তু স্পেশাল কিছু সাজেশন প্রদান করব আজকে। আমরা এখান থেকে পড়ব একদম চিটিং, প্রতারণা। কি পড়ব? চিটিং বা প্রতারণা বা ছলনা। কোথায় আছে প্রতারণার সংজ্ঞা? কোথায় আছে কমেন্ট করবেন। প্রতারণা বা ছলনা, প্রতারণার সংজ্ঞা কোথায় আছে? স্যার শাস্তি মনে থাকে না। শাস্তি এইভাবে মনে রাখবেন, 406 ধারাতে 3 বছর, 7 ধারাতে 7 বছর, 8 ধারাতে 7 বছর, 9 ধারাতে যাবজ্জীবন। ব্যাংকার বা কর্মচারী, আমার মনে আছে, পড়তে পড়তে হয়ে যাবে। হ্যাঁ, কথায় আছে না, গাইতে গাইতে গায়েন, আস্তে আস্তে মনে থাকবে। তো এখন দেখেন প্রতারণা বা ছলনা। আচ্ছা, ও জিলাপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষে গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে। এটাই হচ্ছে জিলাপি। হ্যাঁ, ফাইজন না, জিলাপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছোট সময় যখন আমরা শুক্রবারে নামাজ পড়তে গেতাম, বুঝছেন, নামাজের শেষ পর্যন্ত থাকতাম জিলাপির জন্য। এটা কে কে করছেন একটু হাত তুলেন তো দেখি। এই যে শুক্রবারের নামাজ যখন হতো, নামাজে জিলাপি দিত, এই জিলাপির জন্য শেষ পর্যন্ত কে কে শুক্রবারের নামাজ পড়তে গেছেন জিলাপির জন্য? শুধুমাত্র কে কে এটা বলেন। মাঝে মাঝে দু একটু মজার কমেন্টস করবেন, এটা ভালো, মনের জন্য ভালো, মনটা ফ্রেশ হয়ে যায় মন খারাপ থাকলেও, তাই না? এই শুক্রবারের নামাজের কথা মনে পড়ে গেল। আমার দাদা যখন আসছিল, দাদার সাথে পাঞ্জাবি পরে একদম শুক্রবার সকালে রেডি হয়ে যাইতাম যে আজকে শুক্রবার, দাদা নামাজ পড়তে নিয়ে যাবে, বাতাসা দিবে, জিলাপি দিবে। ঠিক আছে, এটা কে কে করছেন? জহিরুল ইসলাম, সাহস লাগে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাহস, ইনশাল্লাহ। এইভাবেই পড়েন। বেজিকটা ভাই জানা থাকলে, জহিরুল ইসলাম ভাই, বেজিক মানে একটা ধারার মূল কথাটা কি বলতে চাচ্ছে, এই ধারার মূল কথাটা কি, ওই কথাটা যদি আপনার জানা থাকে, আপনি তো আপনার নিজের ভাষায় লিখে দিয়ে আসতে পারবেন। ঢাকাতে বিরিয়ানি দেয় না সাফায়েত হোসেন সাহেব? আচ্ছা আচ্ছা, শেখ নান্নু মিয়া গতকাল জিলেপি। ওকে, তাবারক, আমিও থাকতাম স্যার জিলাপির আশায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে শুধু জিলাপি আসে। এখন তো না, এটা ছোট সময় তো সবারই হয় জিলাপির আশায় নামাজ পড়তে যাওয়া। বাতাসা দিত, রাইট। ওকে স্যার, আছি, আমরা আছি। ওকে, আলহামদুলিল্লাহ আছি ভাইয়া, আমি কখনোই জিলাপির জন্য অপেক্ষা করিনি। আচ্ছা, অনেকেই করে না, এটা মজার কথা। এটা গ্রামগঞ্জে, আমরা তো গ্রামে থাকি ভাই, এটা গ্রামে হয়। জিলাপির জন্য আমরা মসজিদে যাই, অনেকেই ছোট সময় এটা করে। এটাও একটা মানে আনন্দ, এটাও একটা আনন্দ ভাই, বুঝছেন? যখন দেখা যাচ্ছে শুক্রবার নামাজ পড়া ঈদের মতো মনে হয়, জিলাপি দেবে, বাতাসা দিবে, ছোট সময় দেখা যাচ্ছে নামাজ পড়ে, হ্যাঁ, তারপরে আতর দিয়ে দাদার সাথে যখন হাত ধরে যাইতাম, আমার দাদা বেঁচে ছিলেন তখন, মানে ওইটার যে আনন্দ ফিল, সেটা বোঝানো যাবে না। আই এম সরি। প্রতারণা বা ছলনা, আমার দাদার কথা মনে পড়ছে, আমার মানে আবেগ হয়ে যাচ্ছি, সত্যি কথা। আই এম সরি। হ্যাঁ, ওকে, মানে দাদার কথা মনে পড়লেই আমার কান্না এসে পড়ে, এরকম মানে সরি। দেখেন আমরা প্রতারণাটা কি, হ্যাঁ, প্রতারণার সংজ্ঞাটা যেটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি ছলনার মাধ্যমে প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে, হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো ব্যক্তি যদি কি করে ছলনার মাধ্যমে, হ্যাঁ, বা প্রতারণার মাধ্যমে কি করে
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে, অসাধুভাবে, একটাই মনে রাখবেন, সম্পত্তি আত্মসাৎ করে, সমর্পণে বাধ্য করে। হ্যাঁ, দেখেন প্রশ্নের যে সংজ্ঞাটা, এখানে যে বিষয়টা বলা হচ্ছে, কোনো ব্যক্তি যখন ছলনা করে, প্রতারণা বা অসাধুভাবে ছলনা আচ্ছা, আমি আর পড়াচ্ছি না, আই এম সরি। এখন আমি আপনাদেরকে কিছু সাজেশন দিয়ে দেবো। হ্যাঁ, মানে এইটুকু পড়ে নেবেন। হ্যাঁ, এইটুকু পড়ে নেবেন, আই এম সরি। আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি। হ্যাঁ, প্যানাল কোড থেকে কোনটুকু পড়বেন? হ্যাঁ, প্যানাল কোড 1860, এই যে স্পেশাল সাজেশনটা দেব, এখানে আপনারা সবাই মনে রাখবেন, প্যানাল কোডের দুটো অংশ আপনি ভাগ করে ফেলতে পারেন। একটা হচ্ছে 1 থেকে 120-এর, হ্যাঁ, ক বা খ যাই বলি এখান পর্যন্ত, এবং আরেকটা হচ্ছে 299 থেকে পরের অংশটুকু 511 পর্যন্ত। এখন থেকে আপনি যে সকল বিষয়গুলো, এখান থেকে আপনি যে বিষয়গুলো পড়বেন, হ্যাঁ, কোন কোন ধারাগুলোর বেসিকটা এই মুহূর্তে জানবেন আপনারা। এই যে পড়বেন, আমি বলে দিচ্ছি, আপনারা 33, 34 ধারাটা পড়বেন। 34 থেকে 2-1টা উদাহরণ, হ্যাঁ, 36, 38-এ কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো একটু জেনে নেবেন। 40 ধারায় এটা পড়বেন। 53 ধারা পড়বেন, 53 থেকে 54, 55, 57 শাস্তির যে ধারাগুলো, শাস্তি, হ্যাঁ, শাস্তির ধারাগুলো পড়বেন। ঠিক আছে, তারপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 4র্থ অধ্যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে ধারাগুলো 76 থেকে 106, এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে আপনারা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে উদাহরণ সহ ব্যতিক্রম ব্যাখ্যা সব পড়তে হবে, একটু ভালোভাবে পড়বেন। ওকে, তারপরে এই দেখেন আপনার এখান থেকে 107-এর 108, 109, 111, 115 এই ধারাগুলো পড়বেন। অ্যাবেটমেন্ট, হ্যাঁ, অপরাধের সহায়তা থেকে, অপরাধের সহায়তা, এগুলোর মধ্যে আপনি একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমি মনে করি একটা প্রশ্ন গুরুত্ব সহকারে এটা দেখবেন। এবং পাশাপাশি আপনি দেখেন, এই যে 299 ধারা, 300 ধারা, খুন কি, নরহত্যা কি, তাদের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, শাস্তি কি, খুন, নরহত্যা, সংজ্ঞা, শাস্তি দেখবেন। তারপরে এই যে আজকে যে যতটুকু আমি পড়ালাম, হ্যাঁ, আজকে কি কি বিষয় পড়ালাম, রিস্ক না নিতে চাইলে এগুলো পড়বেন। এখান থেকে একটা 100% কমন থাকবে। রিস্ক যদি না নিতে চান আপনারা এখান থেকে দেখেন পড়বেন কি কি, আমি বলে দিচ্ছি। এই যে চুরি পড়বেন, আমরা যেটুকু পড়ালাম, চুরি, দস্যুতা পড়বেন, ডাকাতি পড়বেন। ঠিক আছে, তারপরে কি, চুরি, দস্যুতা, ডাকাতি, এই যে আমি আজকে যেভাবে পড়ালাম এইভাবে পড়বেন। ঠিক আছে, তারপরে আপনি পড়বেন রবারি বা বলপূর্বক গ্রহণ, এইটুকু পড়বেন। হ্যাঁ, তারপরে আপনারা দেখেন এখান থেকে পড়বেন এই যে সম্পত্তি আত্মসাৎ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ পড়বেন। প্রতারণা পড়বেন, প্রতারণা, খালি সংজ্ঞামূলক ধারাগুলো পড়বেন, শাস্তিটা মনে রাখবেন। জালিয়াতি পড়বেন, জালিয়াতি এবং মানহানির ব্যাখ্যা, মানহানি এবং ব্যতিক্রম। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আপনাদের সাজেশন, স্পেশাল সাজেশন। তাহলে চুরি, দস্যুতা, ডাকাতি, বলপূর্বক গ্রহণ, তারপরে হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা, জালিয়াতি, মানহানি, এইগুলো থেকে একটা প্রশ্ন থাকে, এইগুলোর মধ্য থেকে। হ্যাঁ, আপনি এইগুলোর মধ্য থেকে আর একটা প্রশ্ন পেয়ে যাবেন। এইটুকু থেকে একটা, এইটুকু থেকে একটা পাবেন। দেখবেন পরীক্ষার পরে আপনি বুঝবেন যে স্যার যে বলল সেটা আসলে গুরুত্বপূর্ণ কিনা। আসলে আমি আবেগ প্রবণ মানুষ বেশি, তো আবেগ, আই এম সরি, এখন আমি আর পাচ্ছি না। হ্যাঁ, এখানে আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে, পড়ে নেবেন, এগুলো সহজ। ইনশাল্লাহ আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন। দোয়া করি অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে। যারা নিয়মিত আপনাদের পরিশ্রম দিয়ে পড়াটা চালিয়ে যাচ্ছেন তারা কখনো হতাশ হবেন না, অবশ্যই পাশ করবেন। আর পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করে যান,
অবশ্যই অবশ্যই 100% এখানে প্রশ্ন যাই পড়বেন, শুধু মনের মধ্যে আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। আত্মবিশ্বাস ধরে রাখুন, হ্যাঁ আমি পারবো। এই যে 4 ঘন্টা লেখার যে ক্যাপাসিটি বা দক্ষতা, 4 ঘন্টায় আপনি এখানে 7টা আইনের সমস্ত প্রশ্নগুলো, মানে যে প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে, যেমন ধরেন ক বিভাগ থেকে থাকবে 2টা প্রশ্নের উত্তর দিবেন, ক খ এগুলো থাকতে পারে। অর্থাৎ 4 ঘন্টার মধ্যে আপনাকে পূর্ণাঙ্গ উত্তর, 100 নাম্বারের পূর্ণাঙ্গ একটা উত্তর করে আসবেন। পূর্ণাঙ্গ উত্তর ক্রিমিনাল ট্রেসপাস থেকে আমি দিছি না, শুধু এগুলো পড়বেন। হ্যাঁ, খাতা দেখবো, এখন খাতা দেখবো। আপনারা যারা গতকাল পরীক্ষা দিয়েছিলেন খাতা দেখে ফেলবো। খাতা দেখে আপনাদের প্রত্যেকের খাতায় আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি কে কী লিখলেন, কত নাম্বার পেলেন। হ্যাঁ, আর যারা নিয়মিত আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত ছিলেন, নিয়মিত ক্লাস করেছেন, নিয়মিত পরীক্ষা দিয়েছেন, 100%, আমি 100% বলি, যদি পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রেখে 4 ঘন্টার মধ্যে আপনি সম্পূর্ণ প্রশ্নের উত্তর, মানে আপনি ঘড়ি ধরে দেখবেন যে একটা প্রশ্ন যেন 30 মিনিটের উপরে না যায়, 30 মিনিটের মধ্যে আপনি একটা প্রশ্নের উত্তর শেষ করবেন। এটি হচ্ছে আপনার মূল লক্ষ্য। টার্গেট কি? 30 মিনিটের মধ্যে আমার মূল বেসিকটা লিখে আসতে হবে। মূল বেসিকটা কি, প্রশ্নে কি চাচ্ছে, মূল কথাটা আপনি প্রশ্নে যদি লিখে দিয়ে আসেন ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে যারা যুক্ত ছিলেন ইনশাল্লাহ দেখি আজকে রাতে ক্লাস নিলে আমি গ্রুপে জানিয়ে দেব। যদি ক্লাস না হয় আগামীকাল ইনশাল্লাহ অবশ্যই সাক্ষ্য আইনের ক্লাস হবে। যদি ক্লাস হয় আমি গ্রুপে জানিয়ে দেব। এবং সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালোভাবে প্রস্তুতি নিন, ইনশাল্লাহ সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে।